একটা সাধারণ মানুষ তো মানে যখন সুপ্রিম কোর্টে যায় মানে টাকার অভাবে তাকে পিছিয়ে আসতে হয়, কেন হবে তাহলে? আমরা সাংগঠনিকভাবে লড়ছি, আমাদের মানে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে সুপ্রিম কোর্টের। এটা কোন ব্যবস্থা? হ্যাঁ, একটা নয়, দুটো নয়, তিনটো নয়, মামলাটা শোন। সুপ্রিম কোর্টে কি দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা জায়গা যে আমি নিয়ে গিয়ে মামলা ফেলে দিলাম, ব্যাস এবার হয়ে গেল, খড়ের গাদায় চলে গেল? সেটা কেন হবে? পক্সো মামলা, 11 বছরের এক তরুণীর বক্ষে হাত দেওয়া হয়েছে, দুষ্কৃতীরা তার বক্ষে হাত দিয়েছে এবং তার পাজামার দড়ি খোলা হয়েছে এবং তাতে বিচারপতি পর্যবেক্ষণ যে এটা ধর্ষণের সঙ্গে কোনোভাবে যুক্ত করা যাবে না। শ্লীলতাহানির অভিযোগ আনা যেতে পারে, কিন্তু ধর্ষণ করতে গেছে এমনটা নাকি বলা যাবে না কোথাও। মানে আমি বলছি যে বিচারপতিদের তো নিজেদের ঘরেরও কন্যা সন্তান রয়েছে, তাদের ওয়াইফ রয়েছে, তাদের সাথে যদি এই ঘটনা ঘটতো তাহলে কি একই পর্যবেক্ষণ থাকতো? উত্তেজিত হয়ে বলে ফেলি, সত্যি কথা বলতে তো বিচারালয় তো আমরা আশা করি বিচারপতিদের উপর ভরসা করে আদালতে যাই না, আমরা ব্যবস্থাপনা সিস্টেমটার উপর ভরসা করে যাই। সে তো সংবিধান যে সিস্টেম তৈরি করেছে, সংবিধান যে নীতি নির্ধারণ হয়েছে তার উপর ভরসা করে যাই, সেখানে যাতে আপোষ না। আমরা অবশ্যই ছাপোষা মানুষ, কিন্তু বিচারালয় বা ন্যায়ালয় চলে সাধারণ মানুষের জন্যই। সুতরাং বিচারপতিরা তো ধোয়া তুলসী পাতা নয় বা রোজ গঙ্গা জলে স্নান করেন এমনটা তো নয়। বিচার ব্যবস্থা ঘুণ ধরতে পারে অন্যান্য পেশার মতোই, কিন্তু এই বিচারপতিরা যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ নিয়ে বসে আছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া যায় না। আমাদের সাধারণ মানুষ, আপনি ছাপোষা মানুষ বলছেন, অবশ্যই আমরা ছাপোষা মানুষ, কিন্তু আমাদেরও অধিকার রয়েছে বিচার বিভাগের ওপর যদি কোনো সন্দেহ তৈরি হয়, যদি সংশয় তৈরি হয়, উপযুক্ত জায়গায় আমরা যাতে নালিশ জানাতে পারি। সুমোটো কেসটা নিল অভয়ার, কিন্তু কি গিয়ে দাঁড়ালো? আবার সেই মামলা উচ্চ আদালতে ফিরে আসলো। আজকে বাবা মার কি অবস্থা? নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গিয়েছেন যে দিল্লি হাইকোর্টের এক বিচারপতি যশবন্ত ভার্মা, তার বাড়িতে নগদ প্রায় 15 কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস তাতে প্রশ্ন চিহ্ন তৈরি করতে বাধ্য বলা চলে। এবং পশ্চিম বাংলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তার মধ্যে রয়েছে নিয়োগ দুর্নীতির মামলা, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা, ডিএ মামলা রয়েছে। ডিএ মামলার মূল যে মামলাকারী মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক, তাকে আমরা পেয়ে গিয়েছি। আমরা তার কাছ থেকে সরাসরি জেনে নিই। স্যার, এই ঘটনা বিচারপতির বাড়িতে কোটি কোটি নগদ উদ্ধার এবং তার সঙ্গে আরও দেখা গিয়েছে যে 2018 সালের সিবিআইয়ের একটি মামলা, ফ্রড মামলা, তার সঙ্গেও এই বিচারপতির নাম জড়িয়েছে। আপনাদের মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে প্রায় 8 বছর ধরে ঝুলে রয়েছে বলা চলে, অনীহা। কোথাও কি আপনিও সংশয় প্রকাশ করছেন? দেখুন, বিচারপতিদের আমরা কেন সারা দেশ ব্যাপী তাদেরকে পূজা স্থলে স্থান দিয়েছে, অর্থাৎ তারা পূজনীয়, কিন্তু তাদের প্রতি যদি এইভাবে দুর্নীতির খবর উঠে আসে তবে এটা তো স্বাভাবিকভাবেই খুবই লজ্জাজনক এবং বেদনাদায়কও বটে। এর বেশি আমরা কি বলবো? একজন বিচারপতি, তাকে তো আমরা গাল পাড়তে পারি না। সংবিধান সে কথা বলেও নি যে বিচারপতির বিচার হবে কিভাবে, সেটাও আমরা জানি না, সেটা দেশ বুঝবে। কিন্তু এটা তো বাস্তব যে আজকে বিচারের জন্য যারা যায় আদালতে, সর্বোচ্চ আদালতে, তারা যদি বিচার না পায়, সেই বিনিময়ে যদি কিছু গিভ অ্যান্ড টেক পলিসি থাকে, সেটা সত্যি খুব দুঃখজনক। এবং দেখুন, আমরা তো প্রকাশ্যে কোনো কথাই আমরা আদালতের প্রতি বলি না। আমাদের যে ডিএ মামলা, স্বাভাবিকভাবে যেই মামলাটা 2022 সালের নভেম্বর মাস থেকে গত 7ই জানুয়ারি 2025 14 বার মামলাটা উঠেছে। অনেকেই বলেছে যে তাহলে কি, এই প্রশ্নটাই কেবল তুলে ধরছে। আবার আগামী পরশু মামলাটা আছে, যদি মামলাটা না শোনা হয় তাহলে কিন্তু এই নিয়ে আরও সাধারণ কর্মচারী সমাজ সরব হবে। কারণ এই যে বিশ্বাসযোগ্যতা
তো একটা অর্জন যারা করে থাকে এই আদালতের প্রতি, তাদের একটা কি বলবো যে ধারণা হবে, তাহলে কি কিছু হয়ে থাকে? এই যে আদালতে যে মামলা লড়ার ক্ষেত্রে ডিএ মামলাটা দিনের পর দিন উঠছে কিন্তু শোনা হচ্ছে না, এটা খুব দুঃখজনক, আমাদের কাছে দুঃখজনক। কিন্তু কর্মচারী সমাজ যে ধরনের বক্তব্য পরিবেশন করছে সেটা কিন্তু ভালো না, সেটা আমরা বলছি না এখানে। এটা তো আরও হবে যদি মামলাটা না শোনা হয়। এখন দেখা যাক, আমরা আগামী মঙ্গলবারের দিকে চেয়ে আছি মামলাটা কি হয় না হয়। 25 তারিখ, 25শে মার্চ মঙ্গলবার পড়েছে। এর আগেও আমরা দেখেছি যে সিঙ্গুরের ক্ষেত্রে, সিঙ্গুরের মামলায় 2016 সালে যে রায় যখন বেরোলো, বিচারপতি অরুণ মিশ্র তার বিভিন্ন যুক্তি যে টাটারা সেখানে সাধারণ মানুষের জমি নিয়ে কারখানা তৈরি করবে, সেখানে সাধারণ মানুষ কাজ করবে কারখানা তৈরি হলে, অথচ বলা হয়েছে যে রায়ে এই মামলা নাকি জনস্বার্থ মামলা নয়। এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিচারপতির ক্ষেত্রে দেখেছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিচারপতি থাকাকালীন তিনি অবসর নিলেন এবং 6 মাস কাটতে না কাটতেই তিনি একটি দলে যোগদান করলেন। এইভাবে এই ধরনের ঘটনা কোথাও কি সাধারণ মানুষের মনে একটা সংশয় তৈরি করছে না? দেখুন, এই কথাটা আমি বলবো কি, বিভিন্ন মিডিয়া বলছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া বলছে, হ্যাঁ, সেক্ষেত্রে ওই একই কথাই তো বলবো যে বিচারালয়ের বিচারপতিরা যদি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? এই প্রশ্নটা তো বাস্তব যে আমরা বিচারের আশায়, দেখুন ব্যাপারটা হলো একটা সরকার অনেক সময় অনেক জায়গায় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালায়। আমি তো বলবো যে আমাদের এই রাজ্যের যে সরকার এখন স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে চলছে, যার জন্য আজকে উচ্চ আদালতে বারংবার মানুষ যাচ্ছে বিচারের আশায়, তারা বিচার পাচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে উচ্চ আদালতে বিচার পাচ্ছে, এটা আমরা তো অস্বীকার করব না, যেটা পায় সেটা নিশ্চয়ই বলা উচিত। কিন্তু সর্বোচ্চ আদালত সুমোটো কেসটা নিল অভয়ার, কিন্তু কি গিয়ে দাঁড়ালো? আবার সেই মামলা উচ্চ আদালতে ফিরে আসলো। আজকে বাবা মার কি অবস্থা? তো এগুলো যাতে না হয়, তারা তো উচ্চশিক্ষা করে সুউচ্চ, তারা যে ধরনের কাজে লিপ্ত, সেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসযোগ্যতা। মানুষের বিশ্বাসযোগ্যতা যদি একবার হারিয়ে যায়, তাহলে কি দেখুন, একটা আদালতে যদি 20 জন বিচারপতি থাকে, তার মধ্যে যদি একজনও একটু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ওই 19 জনেরও দায় নিতে হয়। এটা বুঝতে হবে, তাহলে সেটা কঠোরভাবে সামলাতে হবে। এটা আর কি বলবো, আমরা তো সাধারণ ছাপোষা মানুষ, আমরা কি বিচারালয় বা বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ আনতে পারি? কিন্তু আমরা তো ঘুম থেকে উঠলে পেপারের পাতা উল্টালেই তো এইসব দেখতে পাচ্ছি, মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি যে বিচারপতির ঘরে টাকা পাওয়া যাচ্ছে। দুঃখজনক, লজ্জাজনক। এবং আমরা অবশ্যই ছাপোষা মানুষ, কিন্তু বিচারালয় বা ন্যায়ালয় চলে সাধারণ মানুষের জন্যই। সুতরাং বিচারপতিরা তো ধোয়া তুলসী পাতা নয়, বা রোজ গঙ্গা জলে স্নান করেন এমনটা তো নয়। বিচার ব্যবস্থা ঘুণ ধরতে পারে অন্যান্য পেশার মতোই, কিন্তু এই বিচারপতিরা যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ নিয়ে বসে আছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া যায় না। আমাদের সাধারণ মানুষ, আপনি ছাপোষা মানুষ বলছেন, অবশ্যই আমরা ছাপোষা মানুষ, কিন্তু আমাদেরও অধিকার রয়েছে বিচার বিভাগের ওপর যদি কোনো সন্দেহ তৈরি হয়, যদি সংশয় তৈরি হয়, উপযুক্ত জায়গায় আমরা যাতে নালিশ জানাতে পারি, তার জন্য একটা সিস্টেম, একটা গঠনমূলক ব্যবস্থাপনা প্রয়োজন। সেটার কি কোথাও অভাব রয়েছে বলে আপনার মনে হয়? না, দেখুন, সরকার বলুন, সর্বোচ্চ আদালতের যে সর্বোচ্চ বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি যদি কঠোর মনোভাব নেয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের অভিযোগ জানাতে হবে কেন? এখানে তো সরকারকে এগিয়ে আসতে হবে, এখানে প্রধান বিচারপতি অর্থাৎ সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এগিয়ে আসতে হবে। আমাদের কথা শুনবে কেন? সেই সিস্টেমটা তো তৈরি করতে হবে। সেই সিস্টেমটা তো সরকার তৈরি করছে না, সর্বোচ্চ আদালত তৈরি করছে না, কেন্দ্রীয় সরকার তৈরি করছে না। আজকে দেখুন কে কি ধরনের কাজ করে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। এখন কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয়েও থাকে, সেটা যদি লুকায়িতভাবে থাকে, আমিও জানবো না, আপনিও জানবেন না, সেইভাবেই চলছে।
প্রকাশ্যে আসার পর যদি সেভাবে কঠোর মনোভাব পোষণ করে যারা এই দুর্নীতিগ্রস্ত, তাহলে কিন্তু অনেকটা এই যে মানে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আবার আস্থা জন্মাবে। এটা তো স্বাভাবিক। যদি এখন দেখা যায় যার বিরুদ্ধে অভিযোগ উঠল, এমনও হতে পারে যে তাকে বাঁচাতে বলবে না টাকা পাওয়া যায়নি। এটাও ঘটে গেছে অলরেডি। তাহলে তো কত মানে এখন যদি বলে টাকা পাওয়া যায়নি। দিল্লি দমকল বিভাগের প্রধান অতুল গর্গ খুব সম্ভবত নামটা, তিনি জানিয়ে দিয়েছেন যে এক সপ্তাহ বাদে মানে 8 দিন বাদে এত কিছু হয়ে যাওয়ার পর যে টাকা পয়সা পাওয়া যায়নি। তাহলে যেভাবে খবরটা লিকেজ হয়েছিল তাহলে তাদেরকে শাস্তি দিক, তখন তারা তো চিৎকার করে বলবে। কমিটিও গঠন হয়ে গেছে তার বিরুদ্ধে তদন্ত করার জন্য। কার বিরুদ্ধে তদন্ত করার জন্য? ওই যশবন্ত বর্মা। হ্যাঁ, তাহলে তারা কমিটি যেহেতু তদন্ত করে দেখুক, ওই যে যিনি বলেছেন টাকা পাওয়া যায়নি সেদিকটাও তদন্ত করুক। আবার যারা বলেছে টাকা পাওয়া গেছে, নিশ্চয়ই তো খবরটা আসবে কিভাবে? আমার কাছে যদি কিছু পাওয়া যায়, আপনি যদি না বলেন তাহলে তো বেরোবে না। এবার আপনি বলার পরে মানে এটাকে ঢাকতে হবে। আর একজন আপনার থেকে উচ্চপদস্থ এসে বললো না না একদম কিচ্ছু না, ক্লিয়ার, ওর কাছে কিচ্ছু টাকা পয়সা পাওয়া যায়নি, আপনি তখন বিপদে পড়বেন। বা আপনার কাছে তখন প্রমাণ যদি না থাকে, আপনি দেখাতে না পারলে আপনারই উল্টে জেল হাজত হতে পারে। এইভাবেই তো চলছে, কি বলবো। দেখুন, দর্শকদের জন্য আমি একটা ঘটনা একটু বলি। এলাহাবাদ হাইকোর্টে একটি পক্সো মামলা, 11 বছরের এক তরুণীর বক্ষে হাত দেওয়া হয়েছে, দুষ্কৃতীরা তার বক্ষে হাত দিয়েছে এবং তার পাজামার দড়ি খোলা হয়েছে এবং তাতে বিচারপতি পর্যবেক্ষণ যে এটা ধর্ষণের সঙ্গে কোনোভাবে যুক্ত করা যাবে না। শ্লীলতাহানির অভিযোগ আনা যেতে পারে, কিন্তু ধর্ষণ করতে গেছে এমনটা নাকি বলা যাবে না। কোথাও মানে আমি বলছি যে বিচারপতিদের তো নিজেদের ঘরেরও কন্যা সন্তান রয়েছে, তাদের ওয়াইফ রয়েছে, তাদের সাথে যদি এই ঘটনা ঘটতো তাহলে কি একই পর্যবেক্ষণ থাকতো বিচারপতির? আমার ব্যক্তিগতভাবে এই প্রশ্ন। দেখুন, আপনি যেই প্রশ্ন আমার কাছে করেছেন, এইসবের উত্তর দিতে না রুচিতেও বাদ নেই। কারণ এগুলো তো আমি যেটা বললাম, এই যে আপনি যে প্রশ্নটা করেছেন, সেটা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ। বহু আগেই এই খবরটা আমরা দেখেছি। এখন সেটা তো তার প্রত্যুত্তরেও তো তার সমালোচনা করিনি বা করতে পারিও না, কারণ আমি তো 100% শিওর না যে ঘটনাটা ঘটেছে। সেখানে আমি প্রত্যুত্তরে একটা পোস্ট করে দেব, কিন্তু পোস্ট দেখেছি, কিছু তো একটা ঘটেছে। তাই এগুলো ব্যাপারটা সত্যি কথা যে রুচিতে বাধে। তাই এই উত্তরটা আমি আপনাকে আর কিছু দিলাম না, সত্যি কথা বলতে কি। দেখুন, বিচারপতিদের নিয়ে আলোচনা করা যাবে না এমন একটা ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে। বিচারপতিদের নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু বিচারপতিরাও তো মানুষ। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি রয়েছে, বিচার ব্যবস্থাপনায় রয়েছে, শিক্ষায় আপনারা দেখেছেন, আপনারা স্বাস্থ্যে দেখেছেন। সমস্যাটা হচ্ছে সিস্টেম যদি ঠিকঠাক হয়, সিস্টেম, মানুষ ভুল করতে পারে, কিন্তু সিস্টেম যদি কোনো দুর্নীতি বা নীতি নৈতিকতার সঙ্গে আপোষ না করে, তাহলে কিন্তু এই সমস্যা হয়তো থাকবে না। সর্বস্তরেই এই সমস্যা কিছুটা হলে বন্ধ করা যাবে। আমি বেশি দীর্ঘায়িত করব না। 25 তারিখ ডিএ মামলা রয়েছে। আপনি একদম সংক্ষেপে বলুন কতটা আশাবাদী এত কিছুর পরেও। দেখুন, 14 বার হয়ে গেছে, এবার 15তম মামলা উঠছে। যে বেঞ্চে ছিল ঋষিকেশ রায়ের বেঞ্চ, তার আগে দীনেশ মাহেশ্বরী আর ঋষিকেশ রায় নিয়ে বেঞ্চটা গঠন হয়েছিল, তারাই এতদিন শুনেছে, মানে 14তম পর্যন্ত। তার মধ্যে প্রথমে দীনেশ মাহেশ্বরী এবং গত জানুয়ারিতে ঋষিকেশ রায় অবসর নেওয়ার পর আগামী মঙ্গলবার দিন মামলাটা আবার উঠতে চলেছে সঞ্জয় কারোল এবং ওই মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে। একদম নয়া বেঞ্চ। আমাদের আশা এবার মামলাটা শুনবে। এখন দেখা যাক কি হয়, আমরা উপস্থিত থাকব। কর্মচারীদেরও বলছি আপনারা লক্ষ্য রাখুন, আমরাও লক্ষ্য রাখছি পরবর্তীকালে। এবং আবারও বলবো যে বিচারক এবং বিচারালয়ের প্রতি কোনো কুরূপ মন্তব্য করবেন না, আস্থা রাখতেই হবে। এইভাবেই তো আমাদের দেশ। আপনি যদি মানে বিচারপতি বা বিচারালয়ের প্রতি যদি সম্মান না জানান, আপনাকে যখন একদিন যেতে হবে তখন আপনি কিন্তু তখন কিভাবে যাবেন?
আপনি যদি অনাস্থা প্রকাশ করেন আবার সেখানেই আস্থা রাখতে যেতে হবে, তাই বলছি। না, আমরা আশা করি বিচারপতিদের উপর ভরসা করে আদালতে যাই না, আমরা ব্যবস্থাপনা সিস্টেমটার উপর ভরসা করে যাই। না, সে তো সংবিধান যে সিস্টেম তৈরি করেছে, সংবিধান যে নীতি নির্ধারণ হয়েছে তার উপর ভরসা করে যাই, সেখানে যাতে আপোষ না হয়। না, সেটা দেখার কাজই তো যে সরকার, আমরা তো ভোট দিই না, আমরা ভোট দিয়ে সরকার গঠন করি। আমাদের প্রতিনিধি হিসাবেই আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রপতিও এবং রাজ্য সরকার, তারা তো দেখবে যে সাধারণ মানুষের দেখভাল তো তাদের দায়িত্ব। তারা যাতে মানে অব্যবস্থার মধ্যে না পারে, তারা যাতে বিচার পায়, তাদেরও তো দেখার কথা। তারা দেখুক, আমরা তো বলছি, বারবারই বলছি। আমরা তো রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি, আমরা তো গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছি, আমরা তো প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছি। যারা মানে অবসর নিয়েছে তাদের দুরবস্থার কথা চিন্তা করলে মানে ভয়ানক। মানে আপনি ভাবুন, আজকে 40% মর্গ ভাতা কম পাচ্ছে আজকে, মানে এই ষষ্ঠ বেতন কমিশন, আমাদের পঞ্চম বেতন করে মামলা। তাহলে আজকে আমাদের মানে 40% মর্গ ভাতা, মানে যার মানে 20,000 টাকার মানে বেসিক 8,000 টাকা প্রত্যেক মাসে কম পাচ্ছে। কেন পাবে? এটা তো কেন্দ্রীয় সরকার পাচ্ছে না, আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এরা তো পাচ্ছে না। আমরা কেন কম পাবো? কেন্দ্রীয় সরকার তো পাচ্ছে, জুডিশিয়াল ডিপার্টমেন্ট পাচ্ছে না, তাহলে কেন পাবো? আমরা তো আইন মাফিক লড়াই করছি এবং সাংবিধানিক অধিকার দিয়ে সেটা বলে দিয়েছে, উচ্চ আদালত বলে দিয়েছে যে শুধু আইনি না, সাংবিধানিক অধিকার সরকারকে দিয়ে দিতেই হবে। সরকার মামলাটাকে শুধু না, দীর্ঘ থেকে দীর্ঘতর করার চেষ্টায় সুপ্রিম কোর্টে। তাহলে সুপ্রিম কোর্টে কি দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা জায়গা যে আমি নিয়ে গিয়ে মামলা ফেলে দিলাম, ব্যাস এবার হয়ে গেল, খড়ের গাদায় চলে গেল? সেটা কেন হবে? না, আইনজীবীরা তো চেষ্টা করবেন, বিচার বিভাগ রয়েছে তার জন্য, বিচারপতিরা কেন প্রশ্রয় দিচ্ছে? সেটাই তো, সে প্রশ্নটা তো সেটাই। আমাদের আইনজীবীরা তো কলকাতা থেকে যাচ্ছে, আমরা যাচ্ছি, তাদের তো বিবেকও তো থাকার কথা। কারণ শুধু যে বিচারের জন্য তারা মানে দেখভাল করবে বা বিচার করবে তা তো না, তাদের তো বোঝা উচিত একটা মামলার জন্য বহু টাকা খরচা হয়। তাদের আইনজীবীদের বিভিন্ন রাজ্য থেকে, আমরা নয় ওয়েস্ট বেঙ্গল থেকে যাই, বিভিন্ন রাজ্য থেকে যায়, বিচারপতিরা জানে যে তাদেরকে আইনজীবী নিয়ে আসতে হয় বা সুপ্রিম কোর্টের আইনজীবীকে ব্যবহার করতে হয়। তাহলে তাদের যে কারি টাকা খরচা হচ্ছে সেটা দেখবে না? একটা সাধারণ মানুষ তো মানে যখন সুপ্রিম কোর্টে যায় মানে টাকার অভাবে তাকে পিছিয়ে আসতে হয়, কেন হবে? তাহলে আমরা সাংগঠনিকভাবে লড়ছি, আমাদের মানে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে সুপ্রিম কোর্টের উপরে। আতঙ্ক কেন তৈরি হবে? কেন আতঙ্ক? না, যদি 25 তারিখে মামলাটা না হয় তাহলে কি হবে? আবার তো সেই আমাদের সাধারণ কর্মচারীদের কাছে হাত পাততে হবে, টাকা জোগাড় করতে হবে, পরবর্তী মামলার জন্য করতে হবে। এটা কোন ব্যবস্থা? হ্যাঁ, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, মামলাটা শোন। আরে আইন মাফিক যাই, মানে আইন যদি আমাদের দিয়ে দিতে না হয় বলে দাও, আর দিয়ে দিতে হলে অ্যাডমিশন করো, আর না হলে ডিসমিস করো। এই তো অ্যাডমিশন স্টেজে আছে মামলাটা, এখনো 15 বার। এখন দেখা যাক, আর কি বলবো, একটু উত্তেজিত হয়ে বলে ফেলি। সত্যি কথা বলতে তো বিচারালয় তো, বিচারপতিদের প্রতি আবারও সম্মান জানিয়ে বলছি যে এই যে ডিএ মামলা এবার যাতে শোনা হয়। আমি জানি না যে এই বার্তা তো আর সর্বোচ্চ আদালতে পৌঁছাবে না, কিন্তু সাধারণ কর্মচারী সমাজ এই সরকারের মাধ্যমে যদি যায়, এইটুকু বার্তা, আর কিছুই না। অর্থাৎ এত কিছুর পরেও মলয় মুখোপাধ্যায় তিনি হতাশাগ্রস্ত হতে রাজি নন। তিনি এখনো পর্যন্ত বিচার ব্যবস্থার উপর, ভারতের বিচার ব্যবস্থার উপর ভরসা রাখছেন। দেখতে থাকুন বিবিধ নিউজ।